আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, মানে ধরুন ৩ দশকের বেশি সময় ধরে যাদের মধ্যে কার্যত রক্তক্ষয়ী লড়াই চলেছে। হ্যাঁ, মানে রাজনৈতিক মতাদর্শের কারণে একে অপরের মুখদর্শন পর্যন্ত বন্ধ ছিল যাদের। ঠিক তাই। আর আজ তাদেরই এক টেবিলে বসে জোট বাঁধার প্রস্তাব দেওয়া হচ্ছে। ২০২৬-এর বাংলার রাজনীতিতে ঠিক এরকমই একটা অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে। রবীন্দ্র জয়ন্তীর দিন কালীঘাটের দপ্তর থেকে তৃণমূল সুপ্রিমোর ওই ঘোষণাটার কথা বলছেন তো? একদম, যেখানে উনি সরাসরি বাম এবং অতি বাম শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন যে কোনো বিজেপি বিরোধী দল আলোচনায় বসতে চাইলে উনি প্রস্তুত। এটা তো পুরো একটা সাসপেন্স থ্রিলারের প্লট টুইস্টের মতো লাগছে। তা তো বটেই। বিষয়টা বুঝতে হলে ধরুন এটাকে একটা কর্পোরেট মার্জারের সাথে তুলনা করা যায়, যখন বাজারে বড়সড় মার্কেট ক্র্যাশ হয়। আচ্ছা, কর্পোরেট মার্জার। হ্যাঁ, ধরুন বাজারে একটা নতুন মনোপলি বা একচেটিয়া কোম্পানি এসে বাকি সবাইকে শেষ করে দেওয়ার উপক্রম করেছে। তখন পুরনো দুই চরম প্রতিদ্বন্দ্বী কোম্পানি কি করবে? নিজেদের অস্তিত্ব বাঁচাতে মারামারি ভুলে গাছছড়া বাঁধতে বাধ্য হবে। এটাই তো স্বাভাবিক। ঠিক, এখানে নতুন মনোপলি হলো বর্তমান শাসক দল বিজেপি। ২০২৬-এর এই বদলে যাওয়া রাজনৈতিক মানচিত্রে যেখানে তারা ক্ষমতায়, সেখানে শুধু নিজেদের শক্তিতে লড়াই করাটা আর বাস্তবসম্মত কৌশল বলে মনে হচ্ছে না। একদমই তাই। টিকে থাকার তাগিদেই বিপরীত আদর্শের দলগুলোকে এক ছাতার তলায় ডাকার এই মরিয়া চেষ্টা। কিন্তু যাদের উদ্দেশ্যে এই প্রস্তাব দেওয়া হলো তাদের প্রতিক্রিয়া কিন্তু মোটেও এই মার্জারের পক্ষে যাচ্ছে না। হ্যাঁ, বিরোধীদের দিক থেকে তো বেশ কড়া রিয়াকশন আসছে। সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রস্তাব শুনেই বলে দিয়েছেন যে উনি এখন রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক। আর অন্যদিকে সিপিএম নেতা শতরূপ ঘোষও তো মনে করিয়ে দিচ্ছেন যে বামেদের যখন ক্ষমতা থেকে সরানো হয় তখন রাজ্যে বিজেপির আসন ছিল 0, আর আজ তারা সরকারে। তাই এখন এই জোটের ডাক তাদের কাছে বেশ হাস্যকর। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কিরকম খটকা? মানে যদি একজন নেতা সত্যিই রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়েই থাকেন, তাহলে তার সামান্য একটা আহ্বানে শাসক বা বিরোধী উভয় শিবিরেরই এমন তীব্র প্রতিক্রিয়া কেন দেখা যাচ্ছে? খুব ভালো প্রশ্ন। আসলে এই আহ্বানটা সরাসরি তাদের ভোট ব্যাংক আর অস্বস্তির জায়গা আঘাত করছে। বামপন্থীরা তো তাদের দীর্ঘদিনের পুরনো অবস্থানের একটা রাজনৈতিক ন্যায্যতা খুঁজছেন। মানে তারা প্রমাণ করতে চাইছেন যে তাদের হটিয়ে দেওয়ার ফলেই আজকের এই পরিস্থিতি। ঠিক তাই, অর্থাৎ রাজনৈতিক পালাবদনের দায়ভার তাদের নয়। আর অন্যদিকে শাসক দল এই তীব্র কটাক্ষের মাধ্যমে নিজেদের নতুন পাওয়া ক্ষমতা আর আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত করতে চাইছে। কিন্তু ভেতরে ভেতরে তো সবাই একটা সহজ অঙ্ক বোঝে। হ্যাঁ, বাংলার রাজনীতিতে বিরোধী ভোট যদি এক জায়গায় চলে আসে তবে সেটা যে কোনো শাসক দলের জন্যই প্রবল চিন্তার কারণ হতে পারে। আর এই চাপানোতর তো এখন শুধু বক্তৃতার মঞ্চে আটকে নেই, একেবারে নেতাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে। হ্যাঁ, অভিযোগের তো শেষ নেই। উনি অভিযোগ করেছেন যে বিরোধী ছাত্র সংগঠন আর সাধারণ মানুষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি ওনার আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও অশান্তি পাকানোর চেষ্টা চলছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো জোট গড়ার প্রক্রিয়াটার উনি নাম দিয়েছেন গণতন্ত্র বাঁচানোর লড়াই। এই গণতন্ত্র রক্ষা শব্দবন্ধটা এখানে একটা খুব শক্তিশালী মেকানিজম হিসেবে কাজ করছে, যখন দুটো সম্পূর্ণ বিপরীত আদর্শের দলকে এক মঞ্চে আনতে হয়, যাদের অতীত আবার রক্তক্ষয়ী। একদম, তখন এই গণতন্ত্র বিপন্নের মতো একটা বড় যুযু দাঁড় করাতে হয়। এটা দারুণভাবে কাজ করে, কারণ এটি সাধারণ মানুষের মনে একটা সাদা কালো ন্যারেটিভ তৈরি করে। আমরা বনাম স্বৈরাতন্ত্র, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এফআই সাধারণ মানুষ পুরনো অভিযোগ বা আদর্শগত সংঘাতগুলো সাময়িকভাবে ভুলে গিয়ে বৃহত্তর বিপদের দিকে ফোকাস করতে বাধ্য হয়। অতীতের শত্রুতাকে কার্পেটের তলায় লুকিয়ে ফেলার এটাই তাহলে রাজনৈতিক জগতের সবচেয়ে কার্যকর কৌশল। মানে পুরনো শত্রুতা ভুলিয়ে একটা বড় শত্রু দাঁড় করানো। ঠিক তাই, যাতে জোটের রাস্তাটা মসৃণ হয়। এই যে বর্তমান রাজনীতির দ্রুত পরিবর্তনশীল সমীকরণ, এগুলো বোঝা সত্যি খুব জরুরি, কারণ এগুলোই তো চোখের সামনে নতুন রাজনৈতিক মানচিত্র তৈরি করছে। একদিকে বিজেপিকে রুখতে বাম ও অতি বামদের প্রতি এই আহ্বান, আর তার জবাবে নতুন মুখ্যমন্ত্রী ও বাম নেতাদের পাল্টা আক্রমণ, সব মিলিয়ে রাজ্য রাজনীতি এক অজানা বাঁকে এসে দাঁড়িয়েছে। তো এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার মতো, এই যে টিকে থাকার মরিয়া লড়াই, এটা কি সত্যি দশকের পর দশক ধরে চলা আদর্শগত শত্রুতাকে একেবারে মুছে দিতে পারবে, নাকি অতীতের সেই তিক্ততাই আগামী দিনে যে কোনো জোট গড়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।